জুলাই গণ অভ্যুত্থান দিবস আর জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া এভিনিউ দিনব্যাপী আয়োজন। মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন বিএনপির 5 নেতা। সারা দেশ থেকে বিশেষ ট্রেনে ঢাকায় আসছেন ছাত্র জনতা। 24-এর এই দিনে গণ অভ্যুত্থানে অবসান ঘটে 15.5 বছরের স্বৈরশাসনে। দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। বিজয় হয় ছাত্র জনতা। আশুলিয়া থানায় 6 আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যার 1 বছর আজ। এখনো নির্ঘুম রাত কাটে শহীদের স্বজনদের বিচার দাবি। গাজীপুরে পুলিশের গুলিতে শহীদ কলেজ ছাত্র হৃদয়ের মরদেহের এখনো সন্ধান মেলেনি। দেহাবশেষ ফেরত পাওয়ার আকুতি পরিবারের। আমার সন্তান আমি ফিরে এসে আমার সন্তানের আড্ডি থাকি, আমার সন্তানের আড্ডি দিবাই করে দিব। ওরা তো আর পামু না, কিন্তু ওরা কি করছে, কোন জায়গায় গুম করছে, এই তত্ত্বটা তো আমরা পামু। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে জুলাই যোদ্ধা শিক্ষার্থী ইমরানের জবানবন্দি। এবং রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর আরো শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো উদ্যোগ নেবে নয়াদিল্লি। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি আজ। 36 জুলাই উদযাপনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে দিনব্যাপী কর্মসূচি। বিকেল 5:15টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। ঘোষণাপত্রের মাধ্যমে বৈষম্যহীন সমাজের যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তা আইনি সুরক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন স্বৈরাচার আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। উল্লাসে ফেটে পড়ে পুরো দেশ। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে জুলাই জাগরণের অংশ হিসেবে মঙ্গলবার 36 জুলাই উদযাপন এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। এ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। সকালে 11টা থেকে শুরু হবে 36 জুলাই উদযাপন। নিজেদের পরিবেশনা তুলে ধরবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। থাকবে ড্রোন শো। বিকেল 5:15টায় অভ্যুত্থানে অংশ নেয়া সব রাজনৈতিক দল ও পক্ষকে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আয়োজন ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্যহীন যে সমাজের স্বপ্ন নিয়ে জুলাইয়ে প্রাণ দিয়েছিল ছাত্র জনতা, তারই প্রতিফলন ঘোষণাপত্রে থাকবে বলে আশা করছেন সাধারণ মানুষ। মানুষের যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয়, আশা করি এই ঘোষণাপত্রে বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন যে প্রতিফলন, এটা আশা করি এটা আসবে। আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী হোক, সেটাই তো আমাদের সবার প্রত্যাশা। কিন্তু জুলাই মুভমেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুন করে আবার সাজানোর সুযোগ পেয়েছি। জুলাই অভ্যুত্থান উদযাপনের সমস্ত প্রস্তুতি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে আশা করছেন আয়োজকরা। সবাই মিলে আমরা এটা উদযাপন করতে যাচ্ছি, এটাই হচ্ছে বড় পাওয়া। হয়তো আরো একবার আমরা এক হতে যাচ্ছি, আরো একবার আমরা ইউনাইটেড হতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি চমৎকার এখন পর্যন্ত। যদি আবহাওয়া খুব বেশি বিট্রে না করে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা খুব চমৎকারভাবে একটা বিজয় উদযাপন করব। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেবে ছাত্র জনতা। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে সমস্ত রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের অংশীজনরা অংশ নেবেন। এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত স্টেক হোল্ডারের আইনি ভিত্তি সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মানিক মিয়া এভিনিউয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। বৈষম্যহীন সমাজের যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তা আইনি সুরক্ষা পাবে বলে মনে করেছেন সাধারণ জনতা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ ও জুলাই জাগরণ অনুষ্ঠানের বিশাল কর্মযজ্ঞে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথম প্রহরে দেখা যায় মঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, লাইটিং সহ পুরোদমে চলছে সব কাজ।
বেলা 11টায় শুরু হয়ে রাত 12টা পর্যন্ত দিনব্যাপী চলবে এই আয়োজন। সকাল থেকে চলবে ওয়ারফেজ, শূন্য, কলরব, সাইমুম সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। বিকেল 5টায় পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। সন্ধ্যায় স্পেশাল ড্রোন ড্রামা শেষে কনসার্টে অংশ নেবে আর্টসেল সহ কয়েকটি ব্যান্ড। রাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ আসেন সাধারণ জনতা। জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই ঘোষণাপত্র হওয়া উচিত বলে মনে করেন দর্শনার্থীরা। আশা করি আমাদের জনগণের চাওয়াকে সেই ম্যান্ডেটকে ধারণ করেই সেই জুলাই বিপ্লবের ইশতেহার ঘোষণা করা হবে। যারা পালিয়ে গেছেন বা দেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনা এবং যত দ্রুত সম্ভব জুলাইয়ে যে গণহত্যাকারী যারা জড়িত আছেন তাদের বিচার নিশ্চিত করা এই বাংলার মাটিতে। নির্বাচন পূর্ববর্তী বিচারিক কার্যক্রমটা স্বাধীন হোক। বৈষম্যহীন যে সমাজের স্বপ্ন নিয়ে জুলাইয়ে প্রাণ দিয়েছিল ছাত্র জনতা, ঘোষণাপত্রে তারই প্রতিফলন হবে বলে আশা জানান সাধারণ মানুষ। ইনশাল্লাহ হবে, আগামীতে হবে। এত তাড়াতাড়ি কোনো কিছু সম্ভব না, যেহেতু স্বৈরাচার সরকার সবকিছু নিজের মতো করে সেট আপ করে নিয়েছিল। এখন আমরা যেই স্বাধীনতা পেয়েছি, আগামীতে ইনশাল্লাহ আর পাবো। জনগণ যখন ফুঁসে ওঠে কোনো একটা অপশাসনের বিরুদ্ধে, সেটা যে ওই জনগণের ক্ষোভের মুখে যে টিকতে পারে না, এটা যেন পরবর্তী যারা বাংলাদেশের শাসন ব্যবস্থা আসবে। ঘোষণাপত্র পেশ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন প্রজন্ম ফিরে দেখবে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, এমনটাই আশা দর্শনার্থীদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসে আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে জানান, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা তার বাণীতে জানান, জাতির কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এ সময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 5 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ। এর আগে সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের সামনে আয়োজিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় রওনা দিয়েছেন হাজারো মানুষ। অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারিভাবে ভাড়া করা হয়েছে 8 জোড়া অর্থাৎ 16টি বিশেষ ট্রেন। এসব ট্রেনে ঢাকা এসে জুলাই ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা শুধু স্বীকৃতি নয়, বরং দেশের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিও তুলবেন। অনুষ্ঠান শেষে তারা আবার নিজ নিজ জেলায় ফিরে যাবেন ওই ট্রেনে। সকাল থেকেই চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও প্রবেশগুলো ছিল ভিড়, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর। এদিকে রংপুর, সিলেট ও গাজীপুর থেকেও ছাত্র জনতাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে এসেছে। ঐতিহাসিক 5 আগস্ট আজ ছাত্র জনতার মাসব্যাপী রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গেল বছরের এ দিনে অবসান ঘটে 15.5 বছরের নির্মম স্বৈরশাসনের। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।
বিজয়ী হন ছাত্র জনতা। সে সময়ের জুলাই আগস্টে দেশ জুড়ে বুলেটের সামনে দাঁড়িয়ে অকাতরে প্রাণ দেন গণতন্ত্রকামী মানুষ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় রক্তক্ষয়ী আন্দোলন হিসেবে অমর হয়ে থাকবে এই গণ অভ্যুত্থান। এম এ আজিম স্মরণ করেছেন সে রক্তক্ষয়ী বিজয়ের ইতিহাস। এ যেন যুদ্ধ জয়। শাসন নামের স্বৈর শোষণের শৃঙ্খল ভাঙে ২৪-এর ৫ আগস্ট। শ্রেণী বর্ণ নির্বিশেষে দূর দূরান্ত থেকে ঢাকায় গণভবনমুখী দুঃসাহসী মানুষ। বিজয় উল্লাসে মাতে বাংলাদেশ। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা যে অসীম সাহস নিয়ে বুলেটের সামনে বুক পেতে তার অধিকার আদায় করতে পারে তা মুক্তিযুদ্ধের পর আবারও প্রমাণিত হয় ২০২৪-এর ৫ আগস্ট। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন। সেখানে আসে গুলি আর একের পর এক হামলা। রাজপথে রক্ত ঝরেছে হাজারো ছাত্র জনতার। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে সরকার 18 সালে আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করেছিল, হাইকোর্ট সে কোটা ফিরিয়ে এনেছে। এই যে রাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে নিজস্ব অন্তর্দ্বন্দ্ব, এটার জন্য যাতে ছাত্ররা মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে চায় না। তৎকালীন হাসিনা সরকার আন্দোলন দমাতে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে। তবে হাসিনার রক্তচক্ষু বুলেট আর কারফিউ ভেঙে দেশজুড়ে বেরিয়ে পড়ে লাখো কোটি ছাত্র জনতা। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। ৩ আগস্ট লাখো মানুষের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বৈরাচার পতনের এক দফা বাস্তবায়নে ৬ আগস্ট মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। তবে ৪ আগস্ট অসহযোগ কর্মসূচিতে ১১৪ জন প্রাণ হারায়। মার্চ ফর ঢাকা কর্মসূচি এগিয়ে আসে একদিন। ছাত্র জনতাকে হত্যা করেছে। লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। ৫ আগস্ট দেশের আকাশে ওঠে নতুন সূর্য। লাখো লাখো ছাত্র জনতা মার্চ করে ঢাকা অভিমুখে। সেদিন ছাত্র জনতা বেলা ১টা নাগাদ পৌঁছে যায় শেখ হাসিনার বাসভবন গণভবনে। ততক্ষণে পরিস্থিতি আঁচ করতে পেরে আগেভাগেই সামরিক বিমানে ভারতে পালিয়ে যায় হাসিনা। অবসান ঘটে ১৫.৫ বছরের নির্মম স্বৈর শাসনের। ১ মাসের বেশি সময়ের লড়াইয়ে গণ অভ্যুত্থানের ৫ আগস্ট ইতিহাসে পরিচিতি পায় ৩৬শে জুলাই হিসেবে। স্বস্তি ফেরে দেশব্যাপী গণতন্ত্রকামী মানুষের। বাংলার মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখে গণতন্ত্র ও শোষণ বৈষম্যহীন বাংলাদেশের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের ভ্যানে পুড়িয়ে দেওয়া হয় ৬ আন্দোলনকারীর মরদেহ। তাদের মধ্যে ছিল আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মরদেহ। সেই নৃশংস ঘটনার কথা মনে করে এখনো ঘুমোতে পারেন না শহীদ সাজ্জাদের মা। দেখে যেতে চান হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার। দেওয়ানিমনের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর থেকে নিখোঁজ ছিলেন আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল। সন্ধ্যার পর থেকে সজলের স্বজনরা তাকে খুঁজে বেরিয়েছেন প্রতিটি হাসপাতাল, মর্গ, এমনকি ড্রেন নর্দমায়। তখনও মা শাহিনা বেগম জানতেন না প্রিয় সন্তানের শেষ পরিণতির কথা। পরদিন পায়ের জুতা আর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখে সন্ধান মেলে সজলের। তবে জীবিত নয়। খোঁজ পাওয়া যায় সজলের প্রায় ভস্ম হয়ে যাওয়া মরদেহের। আশুলিয়া থানার সামনে পুলিশের ভ্যানে ৬ জনের মরদেহ স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাদেরই একজন ছিলেন সজল। আমার ছেলেকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবিত অবস্থায়। ঠিক ওর সবে ওর লাস্ট আমি যখন পেয়েছি, ওর হাতের পাশে ওর ফোনটা ছিল। কোনো মৃত লোক তার ফোন হাতে নিতে পারে না। ও হাতে জানাতে চেয়েছিল যে
আমাকে মেরে ফেলতেছে, পুড়িয়ে দিচ্ছে। তোমরা আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ নিয়ে যাও। আশুলিয়ার একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে ছেলেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিলেন মা। প্রিয় সন্তানকে ঘিরে তিলে তিলে যে স্বপ্ন বুনেছিলেন মা, সেই স্বপ্ন ৫ আগস্ট আগুনে ছেলের সঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে। নৃশংস এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শহীদ সজলের মা। আমি মা হিসেবে সেদিনই শান্তি পাবো যে ওদের আধামরা করে, ওদের পাশিতে ঝুলিয়ে আধামরা করে ওদের আগুনে পুড়িয়ে দেওয়া। কলেজে পড়ার সময়ই ভালোবেসে বিয়ে করেছিলেন আরফিন মৌকে। ঘর আলো করে জন্ম নেয় কন্যা আবিদা আসফিয়া সাভা। বাবার স্নেহ আদর বঞ্চিত হয় শিশু সাভা। আর প্রিয় ভাইকে হারিয়ে এখন অনিশ্চিত সাজ্জাদের ছোট বোন খাদিজার ভবিষ্যৎ। আমার ভাই যে মারা গেল, আমার ভাইয়ের তো কোনো দোষ ছিল না। সে নিজের অধিকারের জন্য এবং সমাজের জন্যই তো যুদ্ধে নেমেছিল। আমার ভাইকে যে পুড়িয়ে মারলো, আমি তার মুখটাও দেখতে পারিনি। যারা আমার ভাইকে মারছে তারা আমার ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করলো সারা জীবনের জন্য। আমি আর এই ভালোবাসা তো আর পাবো না। সেই জন্য আমি চাই যে আমার ভাইয়ের জন্য ন্যায্য বিচার হোক। পোড়া দেহগুলোর ছাই আকাশে উড়ে গেলেও শহীদ পরিবারগুলোর চোখে এখনও জ্বলছে আগুন। নির্মম এই হত্যাকাণ্ডের বিচারই পারে তাদের চোখের এ আগুন নেভাতে। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। দর্শক, কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আদিত্য, ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ছেড়ে আসা ট্রেনের ছাত্র জনতার সমাগম কেমন দেখছেন জানাবেন। আসলে আপনি জানেন যে আজকে যে 5 আগস্ট, এই 5 আগস্টে কিন্তু প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে এবং তার কারণে কিন্তু সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন রকম, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, সেই হিসেবে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে শুরু করে সমাবেশের আয়োজন করা হয়েছে দিনটিকে ঘিরে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু যেন সারা বাংলাদেশ থেকে যেন এই ঘোষণাপত্র পাঠের সাক্ষী হতে পারে, সেই সাক্ষীর জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্থাৎ 8টি ট্রেনের রুটে কিন্তু ট্রেন চলাচলের জন্য সরকারকে একটি বিশেষায়িত ট্রেন দেওয়া হয়েছে, যার মধ্যে গতকালকে রাতে রংপুর থেকে কিন্তু প্রথম ট্রেনটি সরে এসেছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে রংপুরের যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি। তবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো রংপুর থেকে যে ছেড়ে আসা ট্রেনটি ঢাকা এসে পৌঁছাবে। আপনাকে আমি একটু যদি জানিয়ে দেই যে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন ছাড়বে আজকে সকাল 7টা, অর্থাৎ আজ সকাল 7টা 15 মিনিটে কিন্তু ছেড়ে এসেছে, যা দুপুর 1টা 15 নাগাদ ঢাকা কিন্তু পৌঁছানোর কথা। তারপর হচ্ছে জয়দেবপুর থেকে ঢাকা জয়দেবপুর ট্রেন চলাচল আজকে দুপুর 12:30টায় ছেড়ে আসার কথা এবং যেটি 1:30টায় অর্থাৎ দুপুর 1:30টায় কিন্তু পৌঁছানোর কথা। এবং এরকম ভাবে কিন্তু নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট, রাজশাহী ঠিক এবং ঢাকা ভাঙ্গা যে রেল যোগাযোগ রয়েছে সেই রেল যোগাযোগ কিন্তু তারা জানিয়েছে যে এই যে বিশেষ ট্রেনের সেবা ব্যবস্থা করা হয়েছে, তাদের সকলকে কিন্তু এই ট্রেনে কিন্তু অর্থাৎ একদম বিনা পয়সায় কিন্তু অর্থাৎ ফ্রি ট্রেন ভ্রমণের সুযোগ করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এবং আপনাকে একটা যদি জানিয়ে দেই যে এই ঘোষণাপত্র যেহেতু বিকালবেলা পাঠ করা হবে, তাকে কেন্দ্র করে কিন্তু যে ট্রেনের যে শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলগুলো কিন্তু সেভাবে সাজানো হয়েছে এবং ঘোষণাপত্র পাঠের পরপরই কিন্তু তারা চাইলে কিন্তু যে ট্রেনে করে তারা ঢাকায় ফিরেছে সেই ট্রেন করে কিন্তু বিনা খরচে কিন্তু তারা তাদের গন্তব্যেও ফিরে যেতে পারবে। তবে এখন পর্যন্ত যে বিশেষায়িত ট্রেনগুলো ছেড়ে আসা হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ঢাকায় পৌঁছায়নি। তবে গতকাল রাতে যেই রংপুর থেকে যে ট্রেনটি ছেড়ে এসেছে সেটিও কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে আমরা এখানকার যে কর্মরত স্টেশন ম্যানেজার এবং স্টেশনে যে কর্মরত কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সেটি টঙ্গীতে রয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রথম যে সেটি বহর নিয়ে কিন্তু ঢাকার যে কমলাপুর রেল স্টেশন সেখানে এসে পৌঁছাবেন। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আদিত্য আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য।
গত বছরের ৫-৬ আগস্টে দেশজুড়ে তীব্র সাম্প্রদায়িক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, যার আওতায় বরিশাল ও মুন্সিগঞ্জেও পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মাহমুদ ও সুমিত সরকার সুমন। প্রথমেই যাচ্ছি বরিশালে। শাকিল, সেখানকার পরিস্থিতি গত বছর কতটা ভয়াবহ ছিল? হামলার ধরন, ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে কি বলছেন স্থানীয়রা, জানাবেন। বরিশালে কিন্তু আজকের এই দিনটি গত বছর ছিল আনন্দ এবং উৎসবের দিন, এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আমরা কিন্তু দেখেছি যে বরিশালের ছাত্র জনতা কিন্তু আনন্দ মিছিল করেছে, এবং সেই আনন্দ মিছিলের মধ্য দিয়ে কিন্তু যে ছাত্র এবং জনতার যে বিজয় তা কিন্তু নিশ্চিত করা হয়েছে, এবং সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে আজও কিন্তু আমরা দেখছি যে নানা আয়োজন চলছে, কখনো সরকারি কখনো বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই দিনটি পালিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকায়। এখানে কিন্তু ছাত্র শিবিরের উদ্যোগে কিন্তু আসলে এখানে এই র্যালি করা হবে। আমরা একটু এ বিষয়ে যুক্ত হব মহানগর ছাত্র শিবিরের নেতা সাধারণ সম্পাদকের সাথে। আজকের এই দিনে কি বার্তা দিতে চাচ্ছেন এবং কি কি প্রোগ্রাম আছে? জি, ধন্যবাদ আপনাকে। আজকের দিনে আমরা যেটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে স্বাধীনতা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। এতে যদি আমাদের আরও একটা বিপ্লবের প্রয়োজন হয় তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং আজকের আমাদের কর্মসূচি হচ্ছে আমরা এখানে যে চত্বর রয়েছে চত্বরটির নামকরণ আমরা করব, এবং এখান থেকে আমাদের একটি র্যালি শুরু হবে। র্যালিটি হচ্ছে এখান থেকে শুরু হয়ে আমাদের টাউন হল চত্বর পর্যন্ত র্যালিটি হবে, এবং ওখানে একটি সমাবেশের মাধ্যমে আমাদের আজকের সকালের প্রথম প্রহরের যে আমাদের প্রোগ্রাম রয়েছে সেটি শেষ হবে। এবং আমরা বিকালে হচ্ছে দুটি আলোকচিত্র প্রদর্শনী আমরা রেখেছি। একটি হচ্ছে আমাদের এখানে নতুল্লাবাদে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের ভিলেজ পার্কে অনুষ্ঠিত হবে। আমরা একটু জেলার যিনি সভাপতি আছে তার সাথে একটু যুক্ত হব। 2024 সালের এই দিনটায় আসলে কিভাবে আপনারা উদযাপন করেছিলেন, বা এর আগে কি কি সমস্যার সম্মুখীন হয়ে আসলে এই আন্দোলনে সফলতা পেয়েছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে হচ্ছে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই 2024-এ এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে আন্দোলনের সূত্রপাত, এবং এখানে আন্দোলন করেছি আমরা এখানে যখন আন্দোলন করেছি এই সময়টাতে এখনো জানতাম না যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু বিষয়টা দেখা গেল যে আমরা দুপুরের আগ মুহূর্তে দুপুরের সময় আমরা জানতে পেরেছি যে হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে, এবং আমরা মানে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। এই জন্যই হচ্ছে যে মূল বিষয় যে আমরা এই দেশ থেকে ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি, এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদকে মুক্ত করা হয়েছে 2024। আমরা কথা বলছিলাম শিবির নেতাদের সাথে, তাদের যে 2024 সালে এই দিনে যে কত আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে যে তাদের বিজয় হয়েছিল সেটি কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। পাশাপাশি তারা যে স্বপ্নের যে বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তারা আসলে কাজ করে যাচ্ছে বলেও কিন্তু তারা দাবি জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সব শেষ। ধন্যবাদ শাকিল আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি সুমিত সরকারের কাছে। সুমিত, সেখানকার পরিস্থিতি গত বছর কতটা ভয়াবহ ছিল? হামলার ধরন, ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে কি বলছে স্থানীয়রা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমন বলছিলেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মন্ত্রীগঞ্জে লিচু তলায় কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভে কিন্তু সকালে 9টার দিকে কিন্তু আসলে জেলা প্রশাসকের আয়োজনে কিন্তু এখানে প্রথমে কিন্তু শহীদ পরিবার ফুল দিয়ে কিন্তু আসলে এখানে শ্রদ্ধা জানিয়েছেন, এবং তারপরে কিন্তু জেলা প্রশাসক জান্নাতুল উনি কিন্তু আসলে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। তারপর কিন্তু জেলা পুলিশ সুপার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ জনগণ কিন্তু এখানে আসলে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। তো এখানে কিন্তু আসলে সকাল থেকে একটি উৎসব মুখর পরিবেশে এই
শহীদদের আসলে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। এখানে কিন্তু আসলে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কিন্তু সারাদিন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে জেলা প্রশাসন। এছাড়াও কিন্তু জেলা প্রশাসন ছাড়াও কিন্তু এনসিপি এবং আপনার বিএনপির কিন্তু একটি র্যালি হওয়ার কথা রয়েছে। তো এখানে কিন্তু আসলে সব মিলিয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে এখানে তারা শহীদদের বরণ করছে। আমি এখানকার একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন আপনারা আসলে এখানে শ্রদ্ধা দিচ্ছেন পরিবেশ এবং কেন আসলে এখানে যে আমাদের যে আগের যে স্বৈরাচারী গভর্নমেন্ট ছিল তাদেরকে দীর্ঘদিন শাসনের যে একটা রেজিম চেঞ্জ করার জন্য মানুষ যে যাদের জীবন দিয়ে মুক্তি করছে এই জাতিকে, তাদের আত্মার মাগফিরাতের কারণেই আমরা ফুল দিতে আসছি। ধন্যবাদ। আসলে যেমন শুনছিলেন এখানে কিন্তু সকাল থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের আসলে স্মরণ করছে। তো এছাড়াও কিন্তু জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে আমরা ছিল আমার কাছে স্মৃতিস্তম্ভ থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাবো স্টুডিওতে প্লাবন। ধন্যবাদ সুমিত আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন। লক্ষ্মীপুরে আজ পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। এটি ঘিরে সেখানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, স্থানীয়দের মধ্যে দিবসটি ঘিরে কেমন সাড়া লক্ষ্য করা যাচ্ছে জানাবেন। জি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে 5 আগস্ট উপলক্ষে স্থানীয় এবং প্রশাসনের মাধ্যমে কিরকম কর্মসূচি রয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আজ সকালে শহীদ যে আপ্যায়ন রয়েছে, আপ্যায়নের স্মৃতি চত্বরে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া লক্ষ্মীপুরের যে 17 জন শহীদ হয়েছেন সেই 17 জন শহীদের মাঝে স্থানীয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে এবং অন্যান্য যে অফিসাররা রয়েছে তারা পর্যায়ক্রমে তাদের কবরস্থানের কবর জিয়ারত করছেন। এছাড়াও রয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তারা বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা এই বিষয়ে এখন কথা বলবো লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসক রয়েছেন রাজীব কুমার সরকার, তিনি আমাদেরকে জানাবেন যে 5 আগস্ট উপলক্ষে আপনাদের কর্মসূচি কি রয়েছে, আপনারা এই দিবসটি কিভাবে পালন করছেন। আজ 5 আগস্ট, আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি। এই উপলক্ষে সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে জেলা প্রশাসন লক্ষ্মীপুরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এর প্রথম পর্বটি কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 9টায় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জেলার যত শহীদের কবর রয়েছে তাদের কবরে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। এই মুহূর্তে আমরা আছি শহীদ আফনানের কবরস্থানে এবং একই সময়ে জেলা প্রশাসন সহ সরকারের যে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ আছেন, সরকারি কর্মকর্তাগণ আছেন, তারা প্রত্যেকে মিলে অন্যান্য কবরে একই সময়ে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। ধন্যবাদ। আমরা কথা বলছি লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আমরা এই মুহূর্তে কথা বলবো যে 5 আগস্ট উপলক্ষে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এবং সেটা কি রকম রয়েছে আমাদেরকে জানাবেন যে লক্ষ্মীপুর পুলিশ সুপার আক্তার হোসেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে লক্ষ্মীপুর জেলার সকল শহীদদের কবরে জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করা হয়েছে এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ আমাদের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে, সেই সঙ্গে আহতদের রোগ মুক্তি কামনা করছে এবং তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের যে সমস্ত শহীদরা আত্মত্যাগ করেছেন এই আত্মত্যাগের যে চেতনা সেটি বাস্তবায়নে সমতা ও ন্যায্যতার সমাজ প্রতিষ্ঠায় লক্ষ্মীপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আপনাদের সবাই আমরা এই মুহূর্তে আমাদের সাথে আছেন লক্ষ্মীপুরের যে শহীদ হয়েছেন প্রথম শহীদ আপনাদের আম্মু রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। তিনি এসেছেন আজকে তার কবরে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি আমার সম্মানিত জেলা প্রশাসন, এসপি স্যার, সকল ইউনো স্যার, সকল সম্মানিত ব্যক্তিদেরকে আমার আন্তরিক সালাম। আসলে ওনারা আমার জন্য যথেষ্ট, আমার কেন সকল শহীদ পরিবারের জন্য ওনারা যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে, সবই দিয়েছে, কিন্তু
আমার অন্তরটা বোঝে না আর কি। শেষ আমি রাত্রে কান্না নিয়ে ঘুমাই, আবার ভোরে আমার বাবার যখন এলাম বাজে ভোরে নামাজে, তখন আমি কান্না নিয়ে আবার ঘুম থেকে উঠি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এতটুকু আশা করছি, বিচার কার্য সম্পূর্ণ হওয়া ছাড়া কোনো নির্বাচন হবে না, এমনকি জুলাই সনদপত্র এবং স্বীকৃতি সম্মানের সাথে দিতে হবে এবং শহীদদের সকলের রাষ্ট্রীয় মর্যাদা এবং সকল স্তরে সবসময় এটা যেন অটুট থাকে, এ বলে আমি আমার কথা শেষ করেছি। ধন্যবাদ। আমরা 5 আগস্ট উপলক্ষে লক্ষ্মীপুর যে কর্মসূচি এবং শহীদদের মাদের সাথে কথা বলেছি। এই ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ স্বপন আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয়ের মরদেহ এখনো উদ্ধার হয়নি। শহীদদের তালিকাতেও নেই তার নাম। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তার বাবা। ছেলের অন্তত হাড়গোড় ফেরত চান তারা। একই সঙ্গে শহীদ তালিকায় হৃদয়ের নাম অন্তর্ভুক্ত করতে ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান পিতামাতা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গেল 5 আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে আন্দোলন মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন কলেজ ছাত্র হৃদয়। হত্যার ভিডিও থাকলেও দীর্ঘ 1 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পায়নি তার পরিবার। গোপালপুরের আলমনগর গ্রামের হৃদয়ের মা রেহানা বেগম প্রতিদিন ছেলের ছবি সামনে বসে কান্নায় ভেঙে পড়েন। বাবাও মানসিকভাবে বিপর্যস্ত। ভ্যান চালিয়ে আয় করতে পারছেন না আগের মতো। ঋণে জর্জরিত পরিবারটি চলছে অত্যন্ত কষ্টে। তারপরও ভাঙা মন ও কান্নাজড়িত কণ্ঠে হৃদয়ের মা বাবা ছেলের মরদেহ ফেরত ও শহীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছেন। আমার সন্তানের মর্যাদা চাই, শহীদের মর্যাদা চাই, আর খুনিগর বিচারটা চাই। আমার সন্তান আমি ফিরে আসে, আমার সন্তানের আড্ডি থাকি, আমার সন্তানের আড্ডি বাইকে দিব। একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা বোন ও ভগ্নিপতি। ছোট ভাইয়ের মরদেহ খুঁজে পাওয়ার পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওরা তো আর পামু না, কিন্তু ওরা কি করছে, কোন জায়গায় গুম করছে, এই তত্ত্বটা তো আমরা পামু। আর যারা মারছে আসামি তাগর শাস্তি চাই, বিচার চাই। 5 আগস্ট বিকাল 5টার সময় আমার বাইরে মারছে। এই নাস্তা আমি মানুষ বেগে আনতে পারি নাই, মানুষ সহযোগিতা করেন নাই, কিন্তু এখন পর্যন্ত নাস্তা আমার কেউ হরিশটাকে মিলাইতে দেয় না। হৃদয়ের পরিবারকে সহযোগিতা করতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। আমরা চাই ওই ঈদের লাশটা দেখ আর সরকারের খাতায় নাম দেখ। এখন সরকার আমগর কি করব, এই একটা আমরা সরকারের কাছে আমরা এখন একটা ব্যবস্থা চাই। রাষ্ট্র কর্তৃক শহীদদের তালিকায় হৃদয়ের নাম দেওয়ার জোর দাবি জানিয়েছেন টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নিখোঁজ হওয়া যে হৃদয়, সে যেহেতু সকল প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তার শহীদদের তালিকায় তার আসলে নাম আসেনি। আমরা এই দাবিটা জানাতে চাই যে এই রাষ্ট্র কর্তৃক যাতে এই হৃদয়কে যাতে শহীদের মর্যাদা দেয়া হয়। স্বজনরা এখনো তার সন্ধানে অপেক্ষায় দিন কাটাচ্ছেন। হৃদয়ের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট এর হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা, যার কারণে পা হারাতে হয়েছে ঢাকা কলেজ শিক্ষার্থী ইমরানকে। আর যাত্রাবাড়ির গৃহকর্মী পারভিন বললেন, পুলিশের মা বাপ ছিল শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এমনটাই জানালেন অঙ্গ হারানো এ 2 জুলাই যোদ্ধা। দুজনেই শেখ হাসিনার বিচার দাবি করেন। পরে সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট পরবর্তী দিন ধার্য করেন আদালত। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। সোমবার সকাল 11টা। জুলাই আগস্টে গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য নেওয়া হয় দুজনের। তারা হলেন পা হারানো ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান এবং চোখ হারানো গৃহকর্মী পারভিন। জবানবন্দিতে জুলাই যোদ্ধা ইমরান জানান, 19 জুলাই রাজধানীর বিজয়নগরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হন তিনি। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দেওয়ায় চিকিৎসায় অবহেলা হয়েছে। নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি।
ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। অপর সাক্ষী জুলাই আহত যাত্রাবাড়ির পারভিন বলেন, আন্দোলনে আহত একজনকে সাহায্য করতে গেলে পুলিশ তাকেও গুলি করে, এতে তার চোখ ও পেটে গুলি লাগে, প্রাণে বাঁচলেও চোখ হারান তিনি। জবানবন্দির এক পর্যায়ে শেখ হাসিনাকে তখনকার পুলিশের বাপ মা হিসেবে উল্লেখ করে পারভিন বলেন, তার নির্দেশ ছাড়া গুলি করেনি পুলিশ। শেখ হাসিনার বিচার দাবিও করেন তিনি। পারভিন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। পরে 6 আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করে বিচারকাজ মুলতবি করেন ট্রাইব্যুনাল। 2 দিনে 3 জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্য গ্রহণের পুরোটা সময় এজলাসে নিশ্চুপ ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।